আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হামিদুর রহমান, সহকারী শিক্ষক বাংলা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমার আজকের পাঠের বিষয় নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা অংশ থেকে কবিতা বঙ্গবাণী, কবি আব্দুল হাকিমের লেখা। তোমরা প্রত্যেকেই তোমাদের মূল বইটি হাতে নাও, সেই সাথে খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা আজকে বঙ্গবাণী কবিতাটি আবৃত্তি পড়ব। কাজেই তোমরা প্রস্তুত হয়ে যাও। আজকের আলোচনার বিষয় বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতা, কবি আব্দুল হাকিম। কবি আব্দুল হাকিম। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই কবির পরিচিতি জেনে নিতে চাই। জন্ম পরিচয় আমরা দেখতে পাই। কবি আব্দুল হাকিম 1620 সালে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কবি আব্দুল হাকিম সপ্তদশ শতকের কবি। তার রচনায় মূলত দেশপ্রেম এবং নিজ মাতৃভাষার প্রতি যে গভীর অনুরাগ সেটি স্পষ্ট হয়েছে। তিনি নিজ দেশ ও নিজ ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেছেন এবং বেশ কিছু কালজয়ী কাব্যগ্রন্থ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আজকে আমরা তার সেই কাব্য সাধনার কথা জানব। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নুরনামা কাব্যগ্রন্থ। আজকের যে বঙ্গবাণী কবিতাটা সেটা এই কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপরে আরো একটি বিশেষ ধরনের কবিতা কাব্যগ্রন্থ ইউসুফ জুলেখা। এটি অত্যন্ত জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ। ইউসুফ জুলেখা আমরা আরো দেখতে পাবো লালমুখী, শিহাবুদ্দিন নামা, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, নসিহতনামা, কারবালা, কারবালা, সয়ফুল মুলক,
সয়ফুল মুলক সহ আরো অনেক কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। তিনি মৃত্যুবরণ করেন 1690 সালে। 1690 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বঙ্গবাণী কবিতাটি আবৃত্তি করব। তোমরা নিশ্চয় জেনে গেছো যে বঙ্গবাণী কবিতাটা নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি একটি পুঁথি সাহিত্য, কাজেই আজকের কবিতাটিও সেই পুঁথি পাঠের মতো করে পড়তে হবে। আমি চেষ্টা করছি তোমাদের সেই পুঁথি সাহিত্যের মতো করে পড়বার জন্য। তোমরা তোমাদের বইটি হাতে নাও, দেখো বঙ্গবাণী, কবি আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহি গো অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজী নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর পথ। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কি বা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কি বা যত ইতিবাণী। মারফত ভেতে যার নাহি কো গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কার জন্ম নির্ণয় ন জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিততি। প্রিয় শিক্ষার্থী, আমরা কবিতাটি পড়লাম। এই কবিতা পাঠে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম যে কবির বাংলা ভাষার প্রতি যে গভীর অনুরাগ, যে ভালো ভাষা অত্যন্ত প্রবল, তার কয়েকটি পংক্তিতে সুস্পষ্ট হয়েছে। কবি বলছেন, যারা বাংলা ভাষা পড়তে জানেন না, লেখাপড়া জানেন না, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে, তাদের অনুরোধে তিনি কাব্য রচনায় মনোনিবেশ করেছেন। তাই তিনি তার বাংলা ভাষায় তার কাব্য রচনা শুরু করলেন। নিজের পরিশ্রম ও সময় ব্যয় করে যে তিনি কাব্য রচনা করলেন, সেটি যেন সবাই পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, পাঠ করেন, এটি তার আবেদন বা নিবেদন। কবি বলছেন যে তার আরবি ফার্সি ভাষার প্রতি কোনো রাগ নেই, কোনো ঘৃণাবোধ নেই, বরং তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন যে এই আরবি ফার্সি ভাষাতেই আমাদের পবিত্র
ধর্ম ইসলাম ধর্মের যিনি প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহর গুণকীর্তন করা হয়েছে। পবিত্র কুরআন শরীফ, হাদিস সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ এই আরবি ফার্সি ভাষাতেই রচিত হয়েছে। কাজেই তিনি এ ভাষার বিরোধিতা করছেন না। তিনি বলতে চাইছেন যে আরবি ফার্সি ভাষা কিংবা বাংলা ভাষা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু আল্লাহ এমন একটি সত্তা, এমন এক পৃথিবীর পরিচালক, যিনি আমাদের সবার কথা যে কোনো ভাষায় সে আবেদন নিবেদন, আমার মনের কথা, আমি যে ভাষায় কথা বলছি সে কথা তিনি বুঝেন। অর্থাৎ প্রতিটি মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি। কাজে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে আলাদা আলাদা ভাষা দিয়েছেন, কাজে তিনি সেসব ভাষা বুঝতে সক্ষম। কাজে প্রতিটি মানুষ তার ব্যক্তিগত অর্থাৎ মাতৃভাষায় যদি আল্লাহ বা নবীর গুণকীর্তন করে, এতে দোষের কি? এতে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের আবেদন নিবেদন, চাওয়া পাওয়ার কথা, তার মনের কথা স্পষ্টতই বুঝতে পারে। কাজে অন্য কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি এই বাংলা ভাষার বিরোধিতা করবে, এটা কবি কিন্তু কোনো ক্রমে মেনে নিতে পারছেন না। কবি বলছেন এই বাংলা ভাষাকে অনেকে হিন্দুয়ানি ভাষা, হিন্দুর ভাষা বলে অনেকে ঘৃণা করেছেন, অবজ্ঞা করেছেন। কাজে এই ভাষা তো আল্লাহর সৃষ্টি, আর এই ভাষায় মানুষ তার মনের অভিব্যক্তি, চাওয়া পাওয়া যত সহজে বলতে পারে, তার মনের কথা অন্যের কাছে যত সহজে বলতে পারে, যত সহজে বুঝতে পারে, তা অন্য কোনো ভাষায় একজন বাঙালি তা পারে না। কাজে মাতৃভাষায় হলো মানুষের মনোভাব বা ইচ্ছা প্রকাশ করবার সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম। কবি বলছেন যারা এই হিন্দুর ভাষা বলে বাংলা ভাষাকে অবজ্ঞা করছেন, তাদের সে জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা এদেশে জন্মগ্রহণ করেছে, এদেশের নাগরিক না অন্য কোনো দেশের, না অন্যভাবে তাদের জন্ম হয়েছে। কাজে কবির এই অভিব্যক্তি অত্যন্ত স্পষ্ট। কবি আরো বলেছেন যার দেশে ভাষার প্রতি অনুরাগ নেই সে বিদেশে চলে যাক, তাকে এদেশে থাকার কোনো প্রয়োজন নেই, তার এদেশের কোনো প্রয়োজন নেই। কবি তার জন্ম পরিচয় সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেছেন। কাজেই যে নিজের মাতৃভাষার প্রতি, নিজের এই প্রিয় বাংলা ভাষার প্রতি ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই, কাজেই এই ব্যক্তিকে তিনি দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। কবি আবারও বলেছেন আমার জন্মের পূর্বে আমার বাবা, তার বাবা, দাদা, পিতামহ, নানা, নানি সহ অন্যান্য যারা পূর্বপুরুষ ছিলেন তারা এদেশেই জন্মগ্রহণ করেছেন বংশ ক্রমানুসারে। এই বংশ পরম্পরায় যে আমাদের আজকে এই বাংলাদেশের অস্তিত্ব, আমাদের যে অবস্থান, আমার যে পরিচিতি, এটি অটুট থাকবে। আর এই দেশে জন্মগ্রহণ করেছি, আবার আমি এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করব, আমি এই দেশের মাটিতেই ঘুমিয়ে পড়ব চিরদিনের জন্য। কবির এই যে গভীর ভালোবাসা, ভাষার প্রতি যে প্রবল আগ্রহ, শ্রদ্ধাবোধ, এটি আমাদেরকে অবশ্যই নাড়া দিয়েছে, নাড়া দেওয়ার কথা।
কাজে আমার এই ভাষার চাইতে আর কল্যাণকর বা হিতকর আর কি হতে পারে? এই প্রশ্ন কবির প্রতিটি দেশের মানুষের কাছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই কবিতা পাঠে নতুন নতুন কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি। তোমরা নিশ্চয় জেনেছো এখানে কতগুলো শব্দ রয়েছে। হাবিলাস, এই হাবিলাস শব্দটি যদি আমরা দেখতে যাই, দেখতে পাবো যে প্রবল ইচ্ছা, বাসনা। সিফত, গুণ। নিরঞ্জন, নির্মল। এখানে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তাকে নিরঞ্জন বলে, প্রভু বলে ডাকা হয়েছে, বলা হয়েছে। বঙ্গবাণী, আমার প্রিয় বাংলা ভাষা, আমার প্রিয় মাতৃভাষা বাংলার কথা এখানে বলা হয়েছে বঙ্গবাণী বলে। মারফত, মরমে সাধনা, যে সাধনার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলাকে সম্যকভাবে পেতে চায়। জুয়ায়, এখানে বলা হয়েছে যোগান, অর্থাৎ যোগায়। ভাগ, ভাগ্য, ললাট, কপালের কথা বলা হয়েছে। কবি আরো একটি এখানে বাক্য বলেছেন যে দেশে ভাষা বিদ্যা যার মনে না ন জোয়ায়, অর্থাৎ এদেশের ভাষা যার মনে প্রাণী যদি বিভ্রান্তি সৃষ্টি করে, অর্থাৎ তার সংকীর্ণতার পরিচয় ফুটে ওঠে, এটা অত্যন্ত লজ্জাজনক। কাজে সে ব্যক্তিকে কবি বলেছেন পরগাছা, শিকড়হীন স্বভাবের লোকের মতো। এই উচ্চারণ, কবির এই উচ্চারণ একটি বলিষ্ঠ উচ্চারণ। কবি তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে। আপে, স্বয়ং, আপনি বা আপনারা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই পাঠে স্পষ্টতই বুঝতে পারলাম যে নিজের দেশ এবং নিজের ভাষার প্রতি প্রতিটি মানুষের শ্রদ্ধাবোধ থাকা উচিত। আমরা জানি কবি তো বলেছেন সেই কয়েকশো বছর আগে, কিন্তু আমরা দেখেছি তারই সেই সূত্র ধরে এই দেশের মানুষেরা 1952 সালে ভাষার জন্য জীবন দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো দেশ এই প্রিয় মাতৃভাষার জন্য রক্ত দেয়নি, জীবন দেয়নি। বাঙালিরাই একটি অনুকরণীয় আদর্শ। বাংলা ভাষা, এই যে ইতিহাস, ভাষার জন্য যে ইতিহাস, যে লড়াই, সেই শুরু হয়েছিল সপ্তদশ শতকে। সেই ভাষার লড়াই আমরা দেখেছি যে বাস্তবতার রূপ নেয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে। কাজে বাঙালিরা নিজ দেশ, নিজ ভাষার প্রতি যে কত শ্রদ্ধাশীল, নিজ মায়ের প্রতি, নিজ মাতৃভূমির প্রতি যে কত ভালোবাসা, যে দেশপ্রেম, সেটি স্পষ্টতই ফুটে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি আজকে তোমাদের বাড়ির কাজ হিসেবে এক সেট প্রশ্ন দিতে চাই, তোমরা খাতায় নোট করে নাও। বাড়ির কাজ, আমি একটু উদ্দীপক দিচ্ছি, তোমরা লিখে নাও। নানান দেশে
নানান ভাষা। বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? কত নদী সরোবর কিবা ফল চাতকী। নারা জল বিনে প্রভু ঘুচে কি তৃষা? প্রিয় শিক্ষার্থী, তোমরা উদ্দীপকটি নোট করে নাও, আমি পড়ছি, তোমরা মিলিয়ে নাও। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা, মিটে কি আশা? কত নদী সরোবর, কিবা ফল চাতকী, ধারা জল বিনে প্রভু ঘুরছে কি তৃষা? নিশ্চয় তোমরা লিখে ফেলেছ। আমি এক সেট প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নাও। নাম্বার ক, কে সর্ববাক্য বোঝেন? কে সর্ববাক্য বোঝেন? খ, কবি বাংলায় কাব্য রচনার পক্ষে কি যুক্তি দিয়েছে? নাম্বার ক, উদ্দীপকটি বঙ্গবাণী কবিতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। নাম্বার ক, কে সর্ববাক্য বোঝেন? আমি আবার বলছি,
কে সর্ববাক্য বোঝেন। নাম্বার খ, কবি বাংলায় রচনার পক্ষে কি যুক্তি দিয়েছেন? কবি বাংলায় অর্থাৎ বাংলা ভাষায় রচনার পক্ষে কি যুক্তি দিয়েছেন? নাম্বার গ, উদ্দীপকটি বঙ্গবাণী কবিতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। আমি আবার বলছি, উদ্দীপকটি বঙ্গবাণী কবিতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? প্রশ্নবোধক চিহ্ন দাও, লেখো ব্যাখ্যা করো। নিশ্চয় লেখা হয়েছে। আমি উপরের অংশটা যেহেতু আমার বোর্ডে ধরছে না, কাজে আমি উপরের অংশে গেলাম, আমি উদ্দীপকটি মুছে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আমি ঘ নাম্বার প্রশ্নটা এখানে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যেহেতু বোর্ডে নিচের অংশে জায়গা নেই বেশিটা, কাজে আমি তোমাদের সুবিধার জন্য আমি উপরে দিয়ে দিলাম ঘ নাম্বার প্রশ্নটা। দেখো, অর্থাৎ উচ্চতা দক্ষতা যে প্রশ্ন সেটি দিয়ে দিচ্ছি। নিজ ভাষা ও দেশপ্রেম একজন নাগরিকের শ্রেষ্ঠ আদর্শ। উক্তিটি উদ্দীপক ও বঙ্গবাণী কবিতার আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আবারও দেখে নাও আমার ঘ নম্বরের প্রশ্নটি। নিজ ভাষা ও দেশপ্রেম একজন নাগরিকের শ্রেষ্ঠ আদর্শ। উক্তিটি উদ্দীপক ও বঙ্গবাণী কবিতার আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বাড়ির কাজ হিসেবে এক সেট প্রশ্ন লিখে ফেলেছ। আমি আবারও তোমাদের বলতে চাই যে বাড়িতে এই করোনাকালীন সময়ে অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থীর কাজ হলো নিয়মিত পড়াশোনা করা, নিজের পড়াশোনা অব্যাহত রাখা। তোমার পরিশ্রম তোমার পড়াশোনায় তোমাকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে পৌঁছে দিবে। কাজেই এই করোনাকালীন সময়ে তোমাকে অবশ্যই পড়াশোনা অব্যাহত রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি তোমরা প্রত্যেকেই মেনে চলবে। নিয়মিত মাস্ক ব্যবহার করবে, সামাজিক যে দূরত্ব সেটি বজায় রাখবে। প্রিয় শিক্ষার্থী, একজন তরুণ সমাজের
সম্পদ, আগামী দিনের সম্পদ। বর্তমান যে তরুণ সমাজ তা মাদকাসক্তির কবলে পড়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। একটি দেশের উন্নয়নের ধারাকে গতিশীল করে তরুণ সমাজ। একটি দেশের যে মূল শক্তি, চালিকা শক্তি এই তরুণ সমাজ, তাদের এই মাদকদ্রব্য তাদের প্রেরণাকে ধ্বংস করে দিচ্ছে। সে নিজেকে এই মাদক গ্রহণের ফলে যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি করে দেশকেও মহাবিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে। এইডসে আক্রান্ত একজন ব্যক্তির মতোই মাদকাসক্ত মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে। প্রিয় শিক্ষার্থী, তরুণদের অনেকেই শখ করে বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট, বিড়ি, গাঁজা, মদ, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা সহ অন্যান্য মাদক দ্রব্য সেবন করে থাকে, যা তাকে ধাপে ধাপে ওই ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাজেই তোমাদের এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। তোমাদের সেই বিপদগামী বা দুষ্টু বন্ধু থেকে সতর্ক থাকতে হবে। কাজেই বন্ধুদের খপ্পরে পড়ে কোনো ক্রমে শখ করে বন্ধুর অনুরোধে কোনো নেশাজাত দ্রব্য পান করবে না। মনীষী বলেছেন, তুমি যদি একজন কয়লাওয়ালার সাথে মেশো, তুমি যতই সাবধানে থাকো না কেন, যতই দূরত্ব বজায় রাখো না কেন, কিন্তু তুমি ধীরে ধীরে তার সেই দলভুক্ত হতে পারবে, অর্থাৎ তুমি খারাপ হতে বাধ্য হবে। তুমি যদি একজন কয়লাওয়ালার সাথে মেশো, তুমি যতই সাবধানে থাকো না কেন, তোমার গায়ে কয়লার দাগ লাগবেই লাগবে। ঠিক তেমনি করে তুমি যদি একজন ভালো মানুষের সাথে উঠা বসা করো, দেখবে তুমিও একদিন ভালো মানুষ হয়ে উঠেছ। তোমার মধ্যে সেই ভালো মানুষের যে আদর্শ, যে চরিত্রের যে গুণগুলো, সেগুলো আস্তে আস্তে তোমার চরিত্রের মধ্যেও জায়গা করে নিয়েছে। কাজেই তোমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সৎসঙ্গে তোমাদের চলতে হবে। আমরা যদি ইচ্ছা করি, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি ইচ্ছা করি পারিবারিকভাবে বা সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে আমরা এগুলোর মোকাবিলা করতে পারি। একজন অভিভাবক নিশ্চয় লক্ষ্য করতে পারেন তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কাদের সাথে উঠা বসা করছে। এই খোঁজ খবরগুলো অভিভাবককে নিতে হবে, কারণ তার চলাফেরা বা ক্ষয়ক্ষতির যে হিসেব নিকেশ, সেটি অভিভাবককেই দেখতে হয়। কাজে অভিভাবক পারেন তাকে সৎ পথে চলার নির্দেশনা দিতে, সময় দিতে। এছাড়াও সামাজিকভাবে আমরা এইসব মাদক সেবীদের বয়কট করতে পারি। রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই মাদকদ্রব্যের অবাধ বিচরণ, বিদেশ থেকে আমাদের এই দেশে প্রবেশ, এগুলো রোধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে নিশ্চয় মাদক সেবন এবং মাদক বিক্রয় একদিন থেমে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মাদক দ্রব্য থেকে গ্রহণ থেকে বিরত থাকবে।
বন্ধুদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করবে, যাতে করে তারা মাদকদ্রব্য গ্রহণ না করে। পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।